হ্যালো এভরিওয়ান, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার সাথে শুভ, আমার বন্ধু, কলিগ, হ্যাঁ, কলকাতা থেকে এসছে, মিষ্টি হাসির অধিকারী, খুব চমৎকার কথা বলে। শুভজিৎকে যেহেতু পাওয়া গেল, বেশ কিছু কঠিন প্রশ্ন সহজ করে ছুড়ে দিতে চাই শুভর জন্য। তার মধ্যে প্রথম যে প্রশ্ন, দাদা, আমরা চিকিৎসার ভিসা কবে পাবো? এখন মোদির সাথে যদি আরেকটা বিকল্পতা আসে, তারপর যদি সে বাংলাদেশকে থ্রেট মনে না করে, তাহলে সে ভিসা দিয়ে দেবে। মোদি কেন কেন থ্রেট মনে করছে, বাংলাদেশকে কেন থ্রেট মনে করছে? আমাদের সাবেক প্রধানমন্ত্রী সেখানে, অর্থাৎ মানে তোমাদের আন্ডারে এখন আমাদের দেশটা নতুন একটা সরকার গঠন হয়েছে, একটা পরিবর্তনের মাধ্যমে এসেছে, তাহলে আমরা থ্রেট কিসের থ্রেট এখন? আসলে বাংলাদেশ তো থ্রেট ওই হিসেবে দেখা হয় না, বাংলাদেশকে পলিটিক্যাল থ্রেট বানানো হচ্ছে। কারণ বাংলাদেশকে দিয়ে অনেক বেনিফিট পাওয়া যায় রাজনৈতিকভাবে। এখন পাকিস্তানকে দিয়ে নতুন করে বেনিফিটটা তোলার কিছু নেই। পাকিস্তান মানুষ, ভারতের মানুষ নিচ্ছে না, খাচ্ছে না, কাজেই তাদের কাছে এখন দরকার পড়ছে নতুন একটা এনিমি, যেটাকে তৈরি করতে হবে। সেটাকে তৈরি করছে, এখন লালন পালন চলছে, বাংলাদেশের অর্থনৈতিক শির দ্বারা ভাঙার কাজ চলছে। এবং এই অর্থনৈতিক শির অর্থাৎ যে ফরেন ইনভেস্টমেন্ট আছে সেটাকে তুলে নাও, এখানকার যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে সেটাকে ভেঙে ফেলো, তাহলে অর্ডারগুলো শিফট হবে। আর তার সাথে যদি বলেন এখানকার মানে একটা মানুষের সাথে মানুষের একটা দূরত্ব তৈরি করে ফেলা, যেখান থেকে ভারতের মানুষ বাংলাদেশের মানুষকে শত্রু মনে করবে। এখানে দুভাবে বেনিফিট হওয়ার জায়গা, একটা যেরকম পলিটিক্যালি, একটা ধর্মীয়ভাবে, সাম্প্রদায়িকভাবে। সেখানে তারা দুভাবে মানুষকে উস্কানির যে কাজটা, সেটা একেবারে মানুষের মধ্যে যে ঘৃণার যে কাজটা, সেটা এত সুন্দরভাবে করবে, এত সুন্দরভাবে লালন পালন করবে, যার ফলে দুদেশের মানুষের এই সুযোগটা, অর্থাৎ দূরত্বের সুযোগটা ভোট বাক্সে কীভাবে নেবে। আচ্ছা, চমৎকার একটা বিষয়। আরেকটা বিষয়, চিকিৎসার বিষয়টা তো অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও ব্যবসায়িক যে সম্পর্ক, বাইলেটারাল যে বিষয়, আমাদের ব্যবসায়িক যে পেঁয়াজ আসে, কসমেটিক্স আসে, ড্রেস আসে, চিনি আসে, এই যে পণ্যগুলো আনা নেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলিতে মানে ভারত সরকার এখন কি ভাবছে? যেহেতু আমরা অনেক বড় একটা ক্লায়েন্ট ভারতের কাছে, সেই দিক থেকে কি কোনো শিথিল হবার সামনে বা 2-1 মাসের মধ্যে অবস্থাটা কি পরিবর্তন হবার আশা তুমি রাখো কিনা? ব্যাপারটা বাংলাদেশের একটা ভৌগোলিক সুবিধা সমস্যা দুটোই আছে। সুবিধা এই যে বাংলাদেশকে একটা দেশ নিয়ে বেশি ভাবলেই চলে, অন্য কিছু না ভাবলেও চলে। আবার অসুবিধা যেটা, সেটা হচ্ছে তার কাছে বিকল্প জায়গাটা কমে যায়। মানে যে পেঁয়াজটা বাংলাদেশ ভারত থেকে 30 টাকায় পারচেস করতে পারে, সেটা টার্কি থেকে নিয়ে আসতে পারে, মার্কেট আছে, কিন্তু সেটা 35 থেকে 40 টাকা পড়বে। আবেগ দিয়ে নেব না, বয়কট বলে দুদিন চালাতে পারবে, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী করা খুব কঠিন। ফলে ভারত একটা জিনিস জানে যে মার্কেটটা বাংলাদেশের আমার জন্য সব সময়ের জন্য খোলা। এবং বাংলাদেশের মার্কেটটার আজকের দিনে তো মানে এতটাই ট্রেড ইমব্যালেন্স এতটাই পর্যায়ে পৌঁছে গেছে, বাংলাদেশের সেই পর্যায়ে তো বলা যায় বাংলাদেশ থেকে এক্সপোর্টটা খুব কম। আর যেটুকখানি হচ্ছে আজকের দিনে তো রেডি, মানে যে গার্মেন্টস, সেই রেডি গার্মেন্টস এখান থেকে প্রচুর ভারতে যায়, কিন্তু আলটিমেটলি সেই জায়গাটা তো ভারত একটা হিট করার চেষ্টা করছে। বাংলাদেশ থেকে এক্সপোর্টটা বন্ধ হোক, যতটা সম্ভব কম হোক, ইম্পোর্টটা মানে হিসাব মতো বাংলাদেশ ইম্পোর্ট করতে থাক, বাংলাদেশের যতটা সম্ভব ফরেন কারেন্সি বেরোতে থাক। মাঝখানে একটা চেষ্টা চলেছিল যদিও রুপি টাকা ট্রেড, কিন্তু সেটা তো জানেন একেবারেই সাকসেসফুল নয়। নিজস্ব মুদ্রার যে বিনিময়, হ্যাঁ, মার্কেট আমার যেটা এখনো মনে হয় সবসময়ের জন্য যে মার্কেটটা ওপেন করা উচিত। ভারত বাংলাদেশের মধ্যে এই ব্যারিয়ারগুলো ধীরে 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 ধীরে, যেটা শেষ হওয়ার কথা ছিল, যেটা আমরা ধারণা করেছিলাম যে অনেকটা ইউরোপীয় ইউনিয়নের মতো হবে, ধীরে ধীরে ট্রেড বা মানুষের যাতায়াতের ক্ষেত্রে কোনো যে বাধা, সেটা অনেক কমবে। তোমাকে একটু থামিয়ে দিই, সামনে জানো আমাদের 2টা ফেস্টিভ্যাল আছে, বড় ফেস্টিভ্যাল। একটা হচ্ছে রোজার ঈদ এবং আরেকটা হচ্ছে কুরবানির ঈদ। সেক্ষেত্রে মশলার কিন্তু একটা বেশ বড় বাজার, হ্যাঁ। সেক্ষেত্রে আমি ওই কারণেই তোমাকে প্রশ্নটা ছুড়ে দিয়েছিলাম যে আগামী এই 2-1 মাসের মধ্যে তুমি আসলে সেই সম্ভাবনার জায়গাটা দেখো কিনা, যে সম্পর্কের জায়গাটা শিথিল হবে কিনা। কারণ আমরা মূলত আমাদের ধরো যারা ব্যবসায়ী আছে, মাঝারি মানের ব্যবসায়ী, পোশাক আশাক নিয়ে যারা কাজ করেন, মশলা নিয়ে যারা কাজ করেন, সেক্ষেত্রে আমি তাদেরকে কোনো আশার বাণী দিতে পারি কিনা, বা তুমি আসলে এই মুহূর্তে কোনো আশার বাণী শোনাতে পারো কিনা? দেখুন, তারা যদি এলসি করে প্রোডাক্ট আনতে চায়, যেভাবে ইম্পোর্ট এক্সপোর্ট চলছে, সেক্ষেত্রে কোনো বাধা নেই। এবং সেক্ষেত্রে ভারত সরকার চাইবে যে বাংলাদেশ থেকে আরও বেশি ইম্পোর্ট হোক, কারণ এত বড় মানে ব্যবসায়িক অংশীদার বাংলাদেশ, সেইটা তো তারা হারাতে চাইবে না কখনোই। এবং আপনি যদি দেখেন 5ই আগস্টের পরেও বিভিন্ন দিকে সম্পর্ক অবনতি হয়েছে, কিন্তু ট্রেড আমাদের বেড়েছে। এইটাও একটা জিনিস যে ট্রেড বাড়তে চাইছে, কিন্তু বাংলাদেশিদের সরাসরি ভারতে গিয়ে পারচেস করার যে তাদের যে স্বাধীনতা, সেটা কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে। এখন এইটাও যেরকম দেখতে হবে, ওখানেও দেখতে হবে যে 23 লাখ মানুষ যখন একটা দেশ ভিজিট করে, বাংলাদেশের মানুষ কিন্তু প্রচণ্ড খরচের মানুষ, প্রচণ্ড খরচ করে।
এবং ভারতে গিয়ে তারা বাংলাদেশের মানুষের মন বড়। মশলাপাতি থেকে শুরু করে আমি দেখেছি মানুষ মানে 500 মিটার হাঁটতে চান একটা ট্যাক্সি করে নেয়। তো তারা তো সেখানে গিয়ে খরচটা করে, অর্থাৎ সেখানেও কিন্তু বিলিয়ন ডলার ট্রানজাকশন হয়। এবার তো সেই মার্কেটটা ভারতের নষ্ট হবে এবং কাজ হারাবে ভারতেরই মানুষ, বাংলাদেশের মানুষ হারাবে না। ব্যবসা হারাবে ভারতেরই মানুষ, বাংলাদেশের মানুষ হারাবে না। বাংলাদেশ বিকল্প খুঁজে নেবে, তারা থাইল্যান্ড যাবে, মালয়েশিয়া যাবে। টাকা থাকলে সব সম্ভব, কিন্তু টাকা না থাকলে ওই শুধুমাত্র দেশপ্রেম আর ঘৃণা দিয়ে কিছু হয় না। অবশ্যই দেশপ্রেম দরকার। দিন শেষে তুমি এবারে এসছো, ধন্যবাদ তোমাকে। তুমি আসলে বাংলাদেশের মানুষের জন্য কিছু বলতে চাও কিনা, বা তোমাকে যারা পছন্দ করে, তোমাকে যারা টেলিভিশনে দেখে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও কিনা? দেখো, বাংলাদেশের মানুষ হচ্ছে খুব আবেগী মানুষ, ভালোবাসা দেয়, ভালোবাসার জন্য তারা অনেকটা বেশি আগ্রহে থাকে। মানে তারা মনে করে সবাই তাদের ভালোবাসবে, তারা যেরকম তাদের ভালোবাসা দেয়। এখন সময়টা তো খারাপ, মাথা গরম করার দরকার নেই, উত্তেজিত হওয়ার দরকার নেই। ভারতের সঙ্গে যে ধরনের সম্পর্ক, এই সম্পর্ক থাকবে না, এই সম্পর্ক পরিবর্তনশীল। ভারত কাছের বন্ধু এবং ভারতের সব মানুষ সমান না। আমার মতো কিছু মানুষ আছে যারা আপনাদের ভালোবাসে এবং আপনাদের জন্য বুক পেতে সব ধরনের যে আঘাত আসে সেগুলো নেওয়ার জন্য তৈরি থাকে ভারতের মধ্যেও। কাজেই আপনাদের ভারতকে ভুল বোঝার কিছু নেই। ভারতের কিছু মানুষ ভুল, যেরকম বাংলাদেশেরও কিছু মানুষ ভুল। সব দেশেই এমন থাকে, সবাই খারাপ নয়। সব শেষ প্রশ্ন, তরুণ ছাত্র সমাজ তাদের জন্য কিছু বলতে চাও কিনা? তরুণ ছাত্র সমাজ একটা অসাধারণ কাজ করেছে, যে কাজটা হয়তো নির্বাচনের মাধ্যমে সম্ভব ছিল না বলেই তারা এই পথে যেতে বাধ্য হয়েছে এবং সেটা সাকসেসফুল। গোটা বিশ্ব দেখেছে কি হয়েছে, গোটা বিশ্ব দেখেছে ছাত্ররা কি করতে পারে। তাদের জন্য অনেক শুভকামনা। আরও ভালো কিছু করুক, সংস্কার খুব ভালো পন্থায় হোক, ভালো সংস্কারটা আরও সামনে আসুক। পরবর্তীকালে নির্বাচন হোক, সংস্কারমুখী নির্বাচন হোক, এবং যে নির্বাচনের মাধ্যমে পরবর্তীকালে, আমি বলবো না এই নির্বাচন, পরে সব নির্বাচন স্বচ্ছ নির্বাচন হোক। বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকার পছন্দ করুক, তাতে যেন কারুর কোনো রকম ইনফ্লুয়েন্স কাজ না করে। অর্থাৎ বাংলাদেশের মানুষ ভালো থাকুক, বাংলাদেশ সামনে আরও এগিয়ে যাক, সমৃদ্ধির পথে হাঁটুক, এটি আমাদের চাওয়া। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।